বাংলাদেশে এখন চিন্তাবিদ কম, কিন্তু বক্তা বেশি, যার ফলে শোনার কেউ নেই। এত বেশি বক্তা, এই কথাগুলো খুলে বলার কেউ নাই। তো আমি এই জন্য বলছি, বাংলাদেশিদের কাছে অনুরোধ করছি, আপনারা এই সংখ্যালঘু শব্দটা একদম ডিকশনারি থেকে, এগুলো হচ্ছে চেতনার মতো শব্দ, তুলে দেন। কোনো সংখ্যালঘু শব্দ ব্যবহার করবে না, সবাই বাংলাদেশি। একটা হিন্দুর উপরে একটা অন্যায় হওয়া যেই পরিমাণ আইনগত দৃষ্টিতে যেই পরিমাণ অপরাধ, একটা মুসলমান বা খ্রিস্টানের উপরে, বৌদ্ধের উপরে অপরাধ হয় সেই সম পরিমাণ অপরাধ আইনগতভাবে, এবং একইভাবে তারা বিচার পাওয়ার যোগ্য। সেখানে সংখ্যালঘু যতদিন আমরা জপে যাব, ততদিন সন্তোষ শর্মারা আর ওই চিন্ময়েরা সুযোগ পাবে এগুলো নিয়ে রাজনীতি করা, আর ভারতও ডুগডুগি বাজাবে এটা নিয়ে। এই যে কাশ্মীরে বিভিন্ন রাজ্যে মুসলমানদেরকে হত্যা করছে ভারতরা, কাশ্মীরে ভারতীয়দের চিরাচরিত নোংরা চরিত্র, তারা একটা ফলস ফ্ল্যাগ, একটা মিথ্যা, যেটা 16 বছর হাসিনাকে দিয়ে ভারত এবং হাসিনারা একটা ওই স্টেজ করেছে, সমস্ত কিছু হলি আর্টিজান থেকে আরম্ভ করে যত জঙ্গি নাটক, সমস্ত কিছু কিন্তু ভারতের প্রশিক্ষিত, তাদের পরিচালনায়, তাদের স্ক্রিপ্ট হয়েছে। কাশ্মীরও তাই হয়েছে। তো আমাদেরকে বুঝতে হবে, আমরা যখন বাংলাদেশের, এই যে বললাম বাংলাদেশের ভারতীয় সেনা তো বলেই ফেলেছে যে, আমি দেখেছি ওইটা শুধু ভারতীয় সেনা না, বলেছে বাংলাদেশে কিন্তু ওই যে অরুন্ধতী রয় আছে, আমি অনেকের কথা শুনি যাদের ভিতরে হিন্দু হলেও মনুষ্যত্ববোধ আছে। আবার একই কথা বুঝতে হবে, আমরা ওই যে হিন্দু মুসলমান করে, কিন্তু এইগুলো হচ্ছে টিপিক্যাল, ওই যে এইগুলো হচ্ছে এই বাংলাদেশের, ভারতের এবং এই নোংরা রাজনীতিবিদরা এই যে হিন্দু মুসলমান রাজনীতি করে কিন্তু এত বছর খেয়েছে, শোষণ করেছে। আর ব্রিটিশরা শোষণ করেছে ডিভাইডেড রুল, ওই একই জিনিস, হিন্দু আর মুসলমান ভাগাভাগি করে। এবং তারা এমনভাবে পাকিস্তান আর ভারতকে ভাগ করে গেছে, ম্যাপকে এবং বাংলাদেশকে চিপার মধ্যে ফেলে, যে এরা যেমন ভারত এবং পাকিস্তান সারা জীবন মারামারি করতেই থাকে। তো ওই যে ধর্মের খেলাটা কিন্তু ওই ব্রিটিশরা শিখিয়ে দিয়ে গেছে, ওই শিক্ষা কিন্তু এখনো চলছে। এই যে এই ভারতে মোদি মুসলমানদের হত্যা করার ওয়াকফ আইনের মাধ্যমে মুসলমানদের সম্পত্তি দখল করে নিচ্ছে, এইগুলো থেকে দৃষ্টি সরানোর জন্য কিন্তু কাশ্মীরে একটা জঙ্গি নাটক করলো। এগুলো হচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। আমি কিন্তু সাথে সাথে আমার টুইটারে ইংরেজিতে আমি পোস্ট করেছি, কিসের জন্য? এই জিনিসগুলো বাংলাদেশকে বুঝতে হবে। বাংলাদেশের ওই যে মোটা মাথা তথাকথিত যারা বক্তারা আছে, বিভিন্ন মাত্রায় এসে বড় বড় নাড়াচাড়া দিয়ে বসে, অনেক চিন্তাশীল ব্যক্তি হয়ে গেছে, তারা জ্ঞানের ভান্ডার নিয়ে বসে, মানে এক মিনিট কথা বলা শোনার ধৈর্য হয় না, এরা বিশ্লেষণ করতে পারে না। আরে বাংলায় বক 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 না করে আপনারা যখন কাশ্মীর নিয়ে কথা বলবেন, বাংলাদেশের ভিতরে কাশ্মীর নিয়ে 10 ঘন্টা আলোচনা করেও লাভ নেই। আপনাকে আন্তর্জাতিক মহলে ইংরেজিতে সেই আলোচনাগুলো তুলে ধরতে হবে, ভারতের ষড়যন্ত্রগুলা তুলে ধরতে হবে আন্তর্জাতিক মহলে। যে একটা কথা আছে না, ছোটবেলা থেকে শুনেছি যে গাইতে গাইতে গাইন, বুনতে বুনতে বাইন, মানে একটা জিনিস বলতে বলতে, আবার একটা কথা আছে পুরনো প্রবাদ বাক্য, যে 10 মিলে ভগবান ভূত, মানে যখন 10 জন মিলে একটা ভগবানকে ভূত ডাকতে থাকে একসময় সবাই বোধহয় মনে করে আসলে বোধহয় এটা ভূত। একইভাবে ভারত যখন ক্রমাগত এইসব জঙ্গি নাটক করে যাবে, মিথ্যা অজুহাতে মুসলমানদের উপর অত্যাচার করে যাবে, হত্যা করে যাবে, আর আমরা বাংলাদেশে টক শো এর মাঝখানে চিন্তাবিদ, আরে বাপরা ডক্টর উমুক উমুক সুমুক, একদম উল্টে ফেলছে জ্ঞানের মাত্রা। আরে বকওয়াস, বাংলাদেশে বসে বাংলায় বক্তৃতা মেরে লাভ আছে? আমি যখনই শুনেছি কাশ্মীরে এটা হয়েছে, সাথে সাথেই ব্যাখ্যা করে আমি টুইটারে মুহূর্তের মাঝখানে আমি পোস্ট করেছি আমার অ্যাকাউন্টে, কারণ আমার অ্যাকাউন্টে অনেক বিদেশি, অনেক আন্তর্জাতিক মহলের লোক আমাকে ফলো করে। কারণ যখন আমি ভারতে এই ব্যাপারে একটা কথা বলবো, তাদেরকে একটু চিন্তা দিবে, তাদের একটা চিন্তার উদ্রেক হবে যে কি হচ্ছে আসলে ভারতে। তো আমরা বুঝি না কোনটা আন্তর্জাতিক ষড়যন্ত্র কোথায়। আজকে যে ঘটনাটা ঘটলো, যে গুজরাটে বাংলাদেশিতে অবৈধ কাগজপত্রের দায়ে যে 1000-এরও বেশি বাংলাদেশিকে গ্রেফতার করেছে, এখন হয় কি, শয়তানের, আল্লাহ কোরআনে বলেছেন শয়তানের পরিকল্পনা সবসময় দুর্বল। ভারত না সবসময় লেজে ঘুরে করে ফেলে এইসব। যখন একটা ঘটে, যখনই তার নিজের দেশি মানুষ বুঝে ফেলে যে একটা ফলস ফ্ল্যাগ, এটা একটা মিথ্যা, ভারতের মোদী সরকারের করা একটা জঙ্গি নাটক, তখন করে কি যে বাংলাদেশি গ্রেপ্তার, এদিক সেদিক হাতে ডানে বামে কি বলে এটাকে করার চেষ্টা করে, দৃষ্টি নজর ঘোরানোর চেষ্টা করবে। এগুলো তার লাভ হয় না, যত বেশি এগুলো করবে তত বেশি চোরাবালিতে এরা ডুববে। যেখানে পাকিস্তান আন্তর্জাতিক বিচার মানে চাইলো, তদন্ত চাইলো, কিন্তু সেখানে ভারত তো সেভাবে এই ব্যাপারে কিছু বললো না। আছে চলছে পাকিস্তান, ডু নট আন্ডারমাইন পাকিস্তান। আমি যেটা বলছি যে আমি অনেকেই দেখেছি, হয় কি বাংলাদেশে তো আজকাল তথাকথিত ইউটিউবাররা তাদের ফলোয়ার বাড়ানোর জন্য এবং একটা নিউজ পেলেই হলো এসে বানিয়ে দিল। আবার কেউ কোনো ইডিয়েট দেখছে, আবার পাকিস্তান ভারতের মাঝখানে যুদ্ধের জন্য একদম রেডি। আমার মতামত চাইছে, স্যার পাকিস্তানের যুদ্ধ হলো আপনি কি মনে করেন? মানে এক একজনের এক একজন মাতব্বর বিশ্লেষক জ্ঞানী। পাকিস্তানি ভারতের মাঝখানে যুদ্ধ হবে না। নিউক্লিয়ার, আণবিক, পারমাণবিক বোমা থাকার সুবিধা হচ্ছে যখন দুজনেরই পারমাণবিক বোমা থাকে, তখন কেউই এত সহজে যুদ্ধ জানা। এইগুলো হচ্ছে আরেকটা মারদিকে এইগুলো করবে, আরেকবার মারলে আমি করবো। পাকিস্তান ভারত কখনো খুব বেশি হলে তাদের বর্ডার স্ক্রিমিশেস হবে, তাদের সীমান্তে, যেটা সারা জীবন হয়েছে স্বাধীনতার পর থেকে, হাডুডুডু খেলা হবে সীমান্তে, আবার নিজেরা হাডুডুডু করে চলে যাবে বাট তাদের কাশ্মীর ইস্যু, এগুলো মূল ইস্যুগুলো তাদের থেকেই যাবে, এই চলতে থাকবে। আর ভারতের সেই সাহস নাই, নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, এর আগেও ভারত করেছে তাদের রিহার্সাল করতে গিয়ে, যুদ্ধের রিহার্সাল করতে গিয়ে। কারণ ওদের ভারতের সেনাবাহিনী মানে তো হচ্ছে এই যে অক্ষয় কুমার, ওদের সেনাবাহিনী কিন্তু অক্ষয় কুমার সব সিনেমার মধ্যে হিরো আর কি, বাস্তবিক দেখলে হিরো নাই। মনে আছে কি যেন লোকটার নাম ছিল, পাকিস্তানে ধরা পড়লো এয়ারফোর্সের এক পাইলট, তাকে পাকিস্তান
কি বলে প্যালেস্টাইনিদের মতো, হামাসের মতো পাকিস্তানও কিন্তু তাদেরকে সম্মান করলো, কি বলে যুদ্ধবন্দীর মতো সম্মান করলো, স্নেহ করে তাদেরকে মানে আন্তর্জাতিক আইনে সবকিছু করে তাদেরকে ফেরত পাঠালো। যখন সেই ব্যক্তি ভারতের, যখন সেই বিমান বাহিনীর পাইলট যখন পাকিস্তানের প্রশংসা করলো, ভারত তার বিরুদ্ধে চলে গেল, নিজের দেশের দেশপ্রেমিকের বিরুদ্ধে চলে গেল, কারণ এদের কোনো নিজস্ব কোনো চরিত্র নাই। আচ্ছা, আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনা থেকে লাস্টে এটুকু বলি যে কেন কাশ্মীরে গেলাম। আমাদেরকে বুঝতে হবে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র কোনটা আর একটা আভ্যন্তরীণ ষড়যন্ত্র কোনটা, আর কোন আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে আভ্যন্তরীণ ষড়যন্ত্রের সম্পর্ক আছে। যেমন সন্তোষ শর্মা হচ্ছে আভ্যন্তরীণ সম্পর্ক, কিন্তু তার সাথে আবার আন্তর্জাতিক ষড়যন্ত্রের সম্পর্ক আছে। সন্তোষ শর্মা হচ্ছে ডক্টর ইউনূস সরকার এবং বাংলাদেশের ভিতরে একটা ক্যান্সার। প্রফেসর ইউনূস যদি এই ক্যান্সারকে কেটে না ফেলে, রাজেশ অগ্নিহোত্রীকে এবং সন্তোষ শর্মাকে যদি কেটে না ফেলে, তাহলে কিন্তু এই ক্যান্সার ছড়াবে। এই ক্যান্সারটা ছড়াতে ছড়াতে কিন্তু মোদির আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্যান্সারের সাথে মিলে যাবে। মিলে গেলে কিন্তু মনে রাখতে হবে এই ক্যান্সার কিন্তু আর সারানো যাবে না। বাংলাদেশ কিন্তু এই ফিরে পাওয়া হাজার হাজার রক্তের মাধ্যমে ফিরে পাওয়া স্বাধীনতা কিন্তু আবার হারাবে। কারণ মেজর দেলোয়ারের কথা কিন্তু সবসময় বাসি হলেই ফলে। 5 বছর আগের কথাগুলো কিন্তু প্রতিটা, আপনিও সাক্ষী, সব কথা বলেছে যেভাবে বলেছি, প্রতিটা কথা প্রতি। আমি নিজে কোনো গণক না, সহজ একটা আল্লাহর দেওয়া জ্ঞান বুদ্ধিতে যতটুকু বুঝেছি 2 দুগুণে 4 মিলিয়ে তা বলেছি এবং তাই হয়েছে, এখনো তাই বলছি। আর বারবার ওয়ার্নিং দিচ্ছি, আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি প্রফেসর ইউনূসকে আবার সতর্ক করছি। আপনি সন্তোষ শর্মাকে আর রাজেশ অগ্নিহোত্রীকে যে পাকিস্তান লাথি মেরে বের করেছে, সে একইভাবে পাকিস্তানে ইন্ডিয়ান এম্বাসিতে একটা পদ দখল করে এখানে সমস্ত কুকর্ম করছিল পাকিস্তানের বিরুদ্ধে। সেখান থেকে পাকিস্তান 2016 সালে রাজেশ অগ্নিহোত্রীকে বের করে দেওয়ার পরে এই সমস্ত ষড়যন্ত্রকারী এবং মির্জাফরের দেশ হচ্ছে বাংলাদেশ। সেখানে নিজের দেশের ঘরের শত্রু যখন বিভীষণ হয়, তখন তো আর বাইরের শত্রু দরকার নাই। ঘরের শত্রু যখন আমাদের বাহিনী প্রধানরা হয়, আমাদের কি বলে জেনারেলরা হয়, পুলিশের প্রধানরা হয়, রাজনীতিবিদ, বুড়া বুড়া রাজনীতিবিদরা হয় দেশের শত্রু, তখন তো আর ভারতকে প্রয়োজন নাই দেশ ধ্বংস করার জন্য। তো এইরকম একই কাহিনীর জন্য কানাডা, যুক্তরাষ্ট্র, ভারতীয় এমবেসি থেকে সমস্ত রয়ের কুকর্ম, কারণ রয়ের সদস্য মানেই হচ্ছে জঙ্গি, এরা হচ্ছে ভারতীয় প্রশিক্ষিত জঙ্গি, তাদের দেশ থেকে ওই জঙ্গিদেরকে বের করে দিয়েছে। সুতরাং কেন এখনো প্রফেসর ইউনূস উনি বুঝতে চাচ্ছে না, উনি না হয় বুঝলাম যে উনি গোয়ার, উনি সবার কথা শুনতে চান না, উনার যেই উপদেশটা আশেপাশে বসে আছে উনার উপদেশটা কি অন্ধ বধির, কানে শুনে না, উনারা কি চোখে দেখে না? এই যে বারবার চিৎকার করে বলছি, আমি জেনারেল হাফিজের কাছে পাঠিয়েছি প্রফেসর মোহাম্মদ ইউনূসের সামরিক উপদেষ্টা জেনারেল হাফিজ, উনাকে আমি বলছি, ওনাকে পাঠিয়েছি, আপনারা কি করছেন? আপনারা রাজেশ কুমার অগ্নিহোত্রীকে বের করছেন না কেন? আমি বুঝলাম না। আমি এখন জনতার সামনে আমি এদের কি, আরে জেনারেল সাহেবদেরকে কাজ না হলে একটা মেজর সাহেবকে বসায় দেন, আমরা এগুলো করে দেখাই দিব। আমার শখ, আমার কোনো শখ নাই এই সব জায়গায় বসা, একদম ডান্না মেরে সোজা বাংলাদেশ সোজা করে ছেড়ে দিবে। এই অগ্নিহোত্রী সব লাঠি দিয়ে বাংলাদেশ থেকে বের করা হবে। কারণ এই প্রফেসর ইউনূস বুঝতে পারছে না যে তাকে ডিস্টেবিলাইজ করার জন্য এই সন্তোষ শর্মা এবং অগ্নিহোত্রীরা দিন রাত কাজ করে যাচ্ছে। এই জেনারেল আকবর, লেফটেন্যান্ট জেনারেল আকবর, শেখ হাসিনার ডান হাত, ভারতের একদম রয়ের 5 পশু। এই পশু যতদিন বাংলাদেশে ছিল, আমার কাছে একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আসতো, কখন সেনানিবাসে বসে মিটিং করতো, কখন সে গুলশানের কোন হোটেলে বসে মিটিং করতো, আমি সরাসরি খবর পেয়ে যেতাম। আমি সেটা বলতে পারবো না কিভাবে খবর পেতাম। একইভাবে এই সন্তোষ শর্মা আর রাজেশ অগ্নিহোত্রী যখনই তারা একসাথে মিটিংয়ে বসে, আমার কাছে আল্লাহর রহমতে খবর চলে আসে। সেটা আমি সোর্স ডিসক্লোজ করবো না। মূল কথা হচ্ছে বুঝতে পারছে না যে এই দেশকে এবং প্রফেসর ইউনূস সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য আভ্যন্তরীণ মির্জাফরদেরকে ব্যবহার করে এরা যে এই যে মূল হেডগুলা, সাপের মাথাগুলা, পদ্মগুকরার মাথা রাজেশ অগ্নিহোত্রী, সন্তোষ শর্মা, এরা যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই নোবেল লরিয়েট, নোবেল পুরস্কার প্রাপ্ত উনি কি আমার এই সহজ কথাটা বুঝতে পারছেন না? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াটস ইজ প্রবলেম। এই সরকারের এইসব উপদেষ্টাদের সমস্যাটা কোথায়? আপনার কি মনে হয় যে জামাত নির্বাচনকে মানে নির্বাচন ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, সেই স্বপ্নে বিভোর হয়ে অনেক কিছুই ভুল কাজ করছে? যেমন তারা বলেছে যে যারা সংখ্যালঘু তারা তাদের ব্যানারে আসতে পারবে, তো সেটার মানে সেই সিদ্ধান্ত, তারপরে একবার এক কথা বলছে নির্বাচন নিয়ে, কখনো সংস্কার, কখনো নির্বাচন, কখনো সরকারকে সাহায্য করছে, কখনো আবার বিএনপির সাথে দেখা করছে। তো সব মিলিয়ে ওরা লেজে গোবরে করে ফেলছে এই ক্ষমতা যাওয়ার স্বপ্নে। এরকম কি মনে হয় কিনা আপনার? জামাত, আমি যেটা একটু আগে বলেছি, বিএনপির উপরের লেভেলের নেতারা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। তারপরেও কিন্তু বিএনপির পজিটিভ সাইড হচ্ছে বিএনপির ভিতরে এখনো অনেক নেতা নেত্রী আছে। আমি মধ্যবয়সী এবং ইয়াং বয়সী বিএনপির অনেক নেতা নেত্রীকে চিনি, যারা জাতীয় স্বার্থে
অনেক স্যাক্রিফাইস করেছে, তাদের দেশপ্রেম আছে। আমি অনেকেই, আমি যেমন ব্যক্তিগতভাবে আমি চিনি, নিরু ভাইকে চিনি, বিএনপির একসময় তুখ্যান নেতা ছিল, আমার ফেসবুকেও আছে উনি। এরকম আমি অনেক বিএনপির নেতাকে আমি চিনি যাদের এখনো সেই যোগ্যতা এবং ক্যাপাবিলিটি আছে দেশকে নেতৃত্ব দেওয়ার। এই মির্জাফর ফখরুলদেরকে সরিয়ে, ওই আমির খসরুর মতো ভারতের দালালদেরকে সরিয়ে, এরকম আরো যারা আছে, সালাউদ্দিনের মাথা খারাপ সালাউদ্দিন, এদেরকে সরিয়ে এই নিরু ভাইদের হাতে যদি তুলে দেওয়া হয় এখনো বিএনপিকে, বিএনপি শক্তিশালী একটা দল হয়ে গঠিত হবে আবার, আমার বিশ্বাস ইনশাআল্লাহ। কিন্তু জামাতের কিন্তু জিরো এক্সপিরিয়েন্স। এই বর্তমান ফাঁসি হওয়া নেতাদের, নেতাহীন পিতৃহীন বর্তমান জামাতের কিন্তু রাষ্ট্র পরিচালনা তো দূরের কথা, একটা রাষ্ট্রের কোনো একটা অংশ পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নেই। এবং বর্তমান তাদের যে চরিত্র দেখছি, সকালে এক কথা বিকালে এক কথা, এবং তারা কনফিউজ, তাদেরকে যে যা বলছে সাইডলাইন থেকে তাই শুনছে, এবং যাদের উপদেশগুলো নিচ্ছে তাদেরকে জাজ করার মতো তাদের সেই কি বলে এটাকে জ্ঞান বা অভিজ্ঞতা নেই যে কার কথা শোনা উচিত, কি বলা উচিত আর কি না বলা উচিত। তো আমার মতো একটা ব্যক্তি, আমার কাছে অনেক মানুষ অনেক কিছু পাঠান, আমার মতো একটা ব্যক্তিও কিন্তু সবার লেখা পড়ি, কিন্তু হয়তো বা সবার লেখা পড়ে আমি কারটা বলা উচিত, কতটুকু বলা উচিত সেটা আমি চিন্তা করে বলি। একটা জামাতের নেতারা মতো এত বড় একটা দল, জনগণ হতাশ হয়ে যাচ্ছে, জনগণ কিন্তু প্রস্তুত ছিল জামাতকে ভোট দেওয়ার জন্য। এবং সেই ভোটের লোভেই কি তারা আসলে তালগোল পাকিয়ে ফেলছে কিনা, যে সমস্যাটা হচ্ছে ধরতে যাচ্ছে হয়তো তারা। আমি উত্তরকে ব্যাখ্যা করেছি যে ইন এ ওয়ে দিস ইজ গুড, বিকজ বিএনপি চাঁদাবাজি দেওয়ার দুষ্কৃতিকারীতে বিএনপির এত বদনাম হয়েছে যে জামাত কিন্তু একটা বিশাল ভোট পেতে যাচ্ছিল। জামাত কিন্তু যখন মানুষের জ্ঞান কম থাকে, একটা কথা আছে, তখন মুখ মানে কম খোলাই ভালো। জামাত হঠাৎ করে একটু বেশি মুখ খুলতে শুরু করেছে, বেশি অ্যাক্টিভ, দরকার ছিল না তো। তারা, আমি যেমন তারেক রহমানকে উপদেশ দিয়েছিলাম যে আপনি তো জিয়া রহমানের ছেলে, আপনার তো দরকার ছিল না গিয়াসুদ্দিন আল মামুনের মতো এবং চোর বদমার সাথে চলা। এই যে অপু, সন্তোষ শর্মা পত্রিকার মালিক, কালবেলার মালিক অপু, এদের মতো লোয়ার ক্লাসের লোকজনের সাথে চলার তো দরকার ছিল, রাস্তাঘাটের লোকজনের সাথে। আপনি জিয়া রহমানের সৈনিক, আপনি সোনার চামিচ মুখে নিয়ে যদি বসে থাকেন, তারপরে চোখ বন্ধ করে আপনি একসময় প্রধানমন্ত্রী হয়ে যেতেন। সেম জামাত যদি একটু পরিপক্ক হতো। আসলে জামাতের ওনারা নাই, যাদেরকে আমি দেখেছি জীবিত অবস্থায়, যাদের কথা শুনেছি, তারা নাই, এখন বিশ্লেষণের ক্ষমতা নাই তাদের। জামাতের উচিত ছিল গ্রাউন্ড লেভেলে বাংলাদেশে কাজ করে যাওয়া, বাংলাদেশের মানুষের মন জয় করা। কোনো হিন্দু নেতাদেরকে মাইনরিটি বলছেন, ডাক নিয়ে আবার ওই হিন্দু নেতাদেরকে খুশি করার চেষ্টা করছেন। হিন্দু নেতাদের মাধ্যমে যারা কি বলে উন্মুক্ত বাংলাদেশের শত্রু, তাদের মাধ্যমে আপনি ভারতকে খুশি করার চেষ্টা করছেন, আপনারা মোদীকে খুশি করার চেষ্টা করছেন, তার মানে আপনাকে বিশ্বাস করা যায় না। আমি সরি, দুঃখিত বাংলাদেশের মানুষ। আমি বর্তমানের এই জামাতের নেতৃত্বের কাছে, জামাতকে ভোট দিলে আমি মনে করব, কারণ সরকার তো চালাবে জামাতের কর্মীরা, তো সরকার চালাবে না, নেতারা চালাবে। আর নেতারা যদি এত দেখেন কয়েকদিনের মধ্যেই তো ওনার 8 মাসেই তো আমরা 800 বার, মানে তার মতামত অনেকবারই চেঞ্জ হয়েছে, প্রায় 800 বারই চেঞ্জ হয়েছে। 100%। নেতারা যদি এত অপরিপক্ক হয় একটা বক্তব্য দিতে, ছোট্ট একটা সেমিনার করতে, তাহলে দেশ চালাতে গিয়ে কি ভয়ঙ্কর ভুল করবে আর কি ভয়ঙ্কর হবে দেশের অবস্থা, এটা বোঝা উচিত। আমাকে অনেকেই মনে করে এই যে মেজর সাহেব জামাত হয়ে গেছে, এটা তো জাতির সমস্যা। মানে আমি যদি বলি আমি কমলা পছন্দ করি না, তাহলে ধরে নিবে তারা আমি আপেল পছন্দ করি বা আম পছন্দ করি। আপনাকে একটা কথা বলি, এটা শুনতে হবে, জনগণকে বুঝতে হবে। আমাকে গালি দেন, আমার কোনো সমস্যা নেই, আমাকে দেওয়ার মালিক, আমার নেওয়ার মালিক, সবকিছু মালিক আল্লাহ। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে আমি যেই দেশের বিরুদ্ধে এবং জনগণের বিরুদ্ধে কাজ করে, আমি তার বিরুদ্ধে কথা বলি, আমি সত্যি কথা বলার চেষ্টা করি আল্লাহর রহমতে। আমি কারো তেল মারি না, আমার কারোর কাছে কিছু পাওয়ার কিছু নেই। সুতরাং আমি যখন বিএনপির সমালোচনা করি, এই লোক তো জামাতের। আমি যখন জামাতের সমালোচনা করি, আমাকে এখন লাইন ধরে জামাতের ছেলে পেলে গালিগালাজ করবে, এই তো বিএনপি। তো এইগুলো, এই জাতির সমস্যা অনেক আছে। তার মাঝখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই হুজুগে জাতি, এই অন্ধ জাতির কারণেই কিন্তু শুধু রাজনৈতিক দলদেরকে দোষ দিয়ে লাভ নেই, এই জাতির অন্ধত্বের কারণেও কিন্তু আজকে 54 বছর এই জাতির এই ভয়ঙ্কর অবস্থা পরিণতি। কারণ ধানের শীষের জন্য, নৌকার জন্য জীবন দিয়ে ফেলবে একটা লোক। একটা ধর্ষণকারী ও যদি একটা ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে যায়, যে 5টা 10টা ধর্ষণ করেছে, 2টা 3টা খুন করেছে, এবং একটা অতি পরিচিত জনতার সামনে একটা চোর, সেও যদি ধানের শীষে বা এত বছর 16 বছর নৌকা, 16 বছর তো ভোট হয় নাই, তারপর একটা উদাহরণ দিচ্ছি, মানুষের অন্ধত্বের সীমাটা কোথায়। একটা দেশের বেশিরভাগ জনগণ যখন এহেন অন্ধ হয়, তখন সেই দেশে আল্লাহর রহমত থাকতে পারে না। তারপর আল্লাহ কি কারণে আল্লাহ রহম করে বাঁচিয়েছেন, তুলে এনেছেন, আল্লাহই ভালো জানে। দেশের বেশিরভাগ মানুষ অন্ধ। ধানের শেষে ভোট দিব, কে দাঁড়িয়েছে ধানের শেষে, চোর বদমাশ, সেটা বোঝার দরকার নেই আমার। কিন্তু এই লোকেই যে তার ছেলে মেয়ের ভাগ্য নির্ধারণ করবে, এটা সে বুঝতে পারছে না। এই নেতাই যখন নির্বাচিত হবে, এমপি তার ছেলে মেয়েকে ধর্ষণ করবে, তার নাতিকে ধর্ষণ করবে, তখন কিন্তু এই বিএনপিকে ভোট দিয়েছে, কিন্তু বিএনপি নেতার কাছে গিয়ে বিচার চাইতে গিয়ে সে আবার ধর্ষিত হবে, অথবা জেল মামলা খাটবে, অথবা মারধর খাবে, অথবা নিহত হবে। এই তো বাঙালি জাতির চরিত্র। এই জন্য আমি বহুবার ব্যাখ্যা করেছি, লর্ড লাইক কি বলেছিল, আর বারবার সময় নষ্ট করতে চাই না। এই জাতির চরিত্র সংশোধন করতে হবে, শুধু প্রফেসর ইউনুস সংস্কার করলে হবে না। এই জাতির চরিত্র যার ব্যক্তিগত এবং কি বলে এটাকে পারিবারিক
এবং সমাজগত নিজেদের চরিত্র সংশোধন করতে হবে। এছাড়া শুধুমাত্র বাংলাদেশের সংবিধান সংস্কার করে লাভ হবে না, কারণ সংবিধান বলি, রাষ্ট্র বলি, তার মালিক কি? জনগণ। আর মালিক যদি হয় অন্ধ, তার যদি কোনো দায়িত্ববোধ না থাকে, তাহলে সংবিধান পরিবর্তন কোনো লাভ হবে না। কারণ যেই সংবিধানকে প্রফেসর ইউনূস হোক আর আরেকজন হোক যদি পরিবর্তন করতে পারে, তাহলে আরেক সরকার এসে পরিবর্তন করতে পারে। আওয়ামী লীগ কি করে নেই? আওয়ামী লীগ কি গত 16 বছর সংবিধানের তোয়াক্কা করেছিল? এই যে খায়রুল হক, দুঃখজনকভাবে কি বলবো, এদের চরিত্র আমার আত্মীয় হয় আবার। এই যে বিচারপতি খায়রুল হক, তাকে তো এখনো গ্রেফতার করা হলো না, অথচ বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার ধ্বংস তার একটা কলমের খোঁচায় 16 বছরে। এত মানুষের মৃত্যু, এত মানুষের রক্তক্ষয় একটা কলমের কোথায়, শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার তুলে দেওয়ার কারণে। কই সংস্কার কোথায় হবে? এদের তো কাউকে গ্রেফতার করা হচ্ছে না। তাহলে আপনি বুঝে দেখেন বাংলাদেশের মানুষের মনোযোগটা কোথায়। বাংলাদেশের জনগণকে ব্যস্ত রাখা হয়েছে এখনো বিএনপি জামাত দিয়ে, কিন্তু সন্তোষ শর্মারা আর রাজেশ অগ্নিহোত্রীরা কিন্তু তারা জায়গায় কেন্দ্রে বসে এখনো দেশ চালাচ্ছে। দেশ কিন্তু প্রফেসর ইউনূস চালাচ্ছে না, দেশ চালাচ্ছে এই কি বলে আসিফ নজরুল, সন্তোষ শর্মা, এই রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রী এবং সশস্ত্র বাহিনীর কিছু সদস্য। আর বাংলাদেশিরা এই যে জামাত খারাপ, এই যে বিএনপি খারাপ, এই খারাপ, সেই খারাপ, হ্যাঁ খারাপ, এদেরকে মানুষ করতে হয়, এদেরকে ধরতে হবে, এদেরকে ছাই দিয়ে ধরতে হবে। বিএনপি জামাত এবং এনসিপি আর জেসিপি হোক, যেই 2 নম্বরই করবে তাকে ছাই দিয়ে ধরতে হবে, কাউকে ছাড় দেওয়া যাবে না, এনসিপিকেও বাদ ছাড় দেওয়া যাবে না। যে ওরা নতুন দল, ওরা সমন্বয়কারী এক নেতা ছিল, তাদের অপরাধ ছোট করো, নো ওয়ে। কিন্তু ছোটরাই তো বেশি কোটি কোটি টাকা বানায় ফেলছে। আমি সব দেখি, আমি সমস্ত খবর রাখি, আমার নিজের ব্যবসা বাণিজ্যের বাইরে আমার নিজের দায়িত্ব, আমি অনেক পড়াশোনা করি, সব খবর পড়ি, আমি সবার লেখাই করি। বাংলাদেশ একটা সামান্য একটা গ্রামের মানুষ আমাকে একটা মেসেজ পালো, সেটা পড়ি আমি, ওয়ালাইকুম আসসালাম হলে উত্তরটা পর্যন্ত আমি দিই, আমি সবই পড়ি। তো আমি দেখছি ইটস ওকে, এই বাংলাদেশের এই ছাত্ররা কোত্থেকে আসছে। এই যে বলে সশস্ত্র বাহিনীর অফিসার চোর, উমুক সুমুক, সমগ্র সেনাবাহিনী চোর না, সশস্ত্র বাহিনী চোর না, হাতে গোনা 2টা 5টা 10টা বদমাশ যারা চরিত্রহীন। হাসিনা থাকলেও তারা চোর হতো, হাসিনা না থাকলেও তারা চোর হতো। তবে হাসিনার মতো একটা চরিত্রহীনা ক্ষমতায় থাকার কারণে এরা সহজে তাদের চরিত্র প্রকাশ করেছে, এরা আয়নাঘরে খুনি হয়েছে, চোর হয়েছে। সুতরাং বুঝতে হবে যে এই চোরের বাজারে, এই চোরের সমাজ থেকে কিন্তু ফেরেশতা খুঁজে পাওয়া ভেরি ডিফিকাল্ট। যারা এনসিপি করেছে এর মাঝখানে 2টা 4টা আবর্জনা থাকবে, কারণ যখন মাছ ধরার জন্য জাল ছুঁড়ে ফেলা হয়, যখন টান দেওয়া হয়, জালে কিন্তু সমস্ত আশানুরূপ বড় বড় রুই মাছগুলো উঠবে না, এর সাথে অনেক আজে বাজে পটকা মাছও উঠবে, ঠিক না? সেগুলোকে বেছে বেছে ফেলতে হবে। সেটার দায়িত্ব হচ্ছে যারা ছাত্রনেতারা, কিন্তু ছাত্রনেতারা তো দেখছি তারা মুরব্বীদের কোনো কথা শুনতে চায় না, তারা দেখছি নিজেরাই মনে করে সব বুঝে। তো এইগুলা করে কিন্তু অতীতে অনেকেই ডুবেছে, এবং তারা যদি কথা না শোনে, তারা যদি মনে করে নিজেরাই সব বুঝে এবং কারোর কথা শোনার দরকার নেই, উপদেশ শোনার দরকার নাই, তাহলে কিন্তু তারাও উঠবে, কোনো অসুবিধা নেই। কারণ ইতিহাস থেকে শিক্ষা যারা না নিয়েছে তারাই ধ্বংস হয়েছে। সুতরাং কেউই আইনের বা কি বলে এটাকে, কেউই কোনো কিছুর ঊর্ধ্বে না। যেই অন্যায় করবে তাকে ছাই দিয়ে ধরতে হবে, সে যেই হোক। প্রফেসর ইউনূসও যদি অন্যায় করে ভুল করে, ওনাকেও ছাই দিয়ে ধরতে হবে। উনি নোবেল লরিয়েট হোক আর যেই হোক, ওনাকে ছাড় দিয়ে দেবো আমি কিন্তু ওই টাইপের লোক না। ওই যে বাংলাদেশ জাতির চরিত্র হচ্ছে কি, এরা হচ্ছে প্রশংসায় অতি, এরা হচ্ছে নিষ্ঠুরতায় অতি, এরা মাঝামাঝি জানা। অনেক ধন্যবাদ মেজর দেলোয়ার হোসেন আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা শেষ করার আগে আপনার শেষ বক্তব্য দর্শকদের উদ্দেশ্যে, সব দর্শকদের উদ্দেশ্যে এবং দেশবাসীর জন্য। আপনারা সবাই সচেতন হন, আমরা একটা একটা করে একসাথে সবকিছু সমাধান করা যাবে না। এটা প্রফেসর ইউনূস বলেন, কারোর পক্ষে সম্ভব না, বাট প্রফেসর ইউনূসকে আমরা একটা জিনিস বাধ্য করি, এবং সবাই চলেন একটা মিশন নিয়ে। আমরা প্রফেসর ইউনূসকে সকাল বিকাল আমরা সরকারের কাছে এটা বলতে থাকি, আপনি এই রাজেশ অগ্নিহোত্রী ভারতের রয়ের যে প্রধান, তাকে বাংলাদেশ থেকে, ভারতের এমবেসি থেকে তাকে বিতাড়িত করা হোক, এবং তার সাথে যত ভারতীয় চিহ্নিত যত 2 নম্বর লোক আছে, বাংলাদেশি রূপে যারা আছে সন্তোষ শর্মার মতো, তাদেরকে জেলে ভরা হোক, তাদের সমস্ত অপকর্মের জন্য বিচার করা হোক, আর রাজেশ কুমারকে বের করে দেওয়া হোক। কারণ ভারতের সাথে আমাদের ব্যবসায়িক যুদ্ধ চলছে,